করেছেন রাজা, আরেকজন রাজা করলো, আমি যদি বলে দিই এটা, তাহলে সমন্বিত কত পার্সেন্ট পাবো? এই জায়গাগুলো হচ্ছে শিক্ষার ক্ষেত্রে এই যে দিগন্ত, এই দিগন্তের কোনো সীমা নেই, তাকে ধরে দেওয়া যাবে না। আর এই যে গৌরাঙ্গ অপূর্ব এডুকেশনাল মানে আমাদের একাডেমিক জায়গায় আছে একটা কথা, এটা হচ্ছে আসলে তা আসলে প্রফেশনের জায়গা থেকে আমাদের উত্থাপনা করতে হয়, আমাদের চাকরি করতে হয়, যা যেহেতু করতে হয়। কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা সেটা হচ্ছে ঔপনিবেশিক ভিত্তির উপর থাকে। সেটা স্বাধীন ভারতবর্ষে এমন কোনো বেসিক চেঞ্জ আসেনি যার জন্য বলা যাবে একটা বিশাল কিছু মানুষের মানে মানব কল্যাণে বা মানুষের মানবিকতার বিকাশে এটা বিরাট ভূমিকা নিতে পারে। এই শিক্ষাটা বেসিক্যালি হচ্ছে মানে খুব সভ্যভাবে বললে হয়তো বলতে হয় যে অনুগত কিছু, ব্রিটিশ সাম্রাজ্যবাদ চেয়েছিল তার অনুগত কিছু মানুষ তৈরি করতে, শিক্ষিত মানুষ যারা কখনো প্রশ্ন তুলবে না, তারা মোটা মাইনে পাবে, আমাদের থেকে সুযোগ নিতে পারে। এই শিক্ষাটা এমন ভাবে তৈরি, তার মানে বেসিক্যালি এটা একটা, এই শিক্ষাটা একটা ধাঁচ, একটা ধাঁচা আর কি। যেমন সোভিয়েত রাশিয়া ভেঙে যাওয়ার পেছনে একটা বড় কারণ ছিল, আপনারা জানেন যে রবীন্দ্রনাথ রাশিয়ার চিঠিতে একটা কথা বলেছিলেন যে এত এত ডেভেলপমেন্ট, এত কিছু দেখলেন, এটা বলেন কিন্তু শিক্ষাকে ছাঁচে ফেলে একদিন ছাঁচ ভেঙে বিপর্যয় হয়ে গেল। বাস্তবে তাই এই শিক্ষাটা সেখান থেকে আমাদের একটা লিমিটেশন থাকে। তার মানে এই নয় যে আমরা একটা বই পড়ে কিছু জানতে পারি না, আমরা একটু উপন্যাস পড়ে বা আমরা পাঠ্য বই পড়ে কিছুই জানতে পারি না, এরকম না। এইটা কর্মের ক্ষেত্রে আমরা কখনো ব্যবহার করতে পারি না। বা থিয়েটারের ধরুন একটা ডিরেক্টরের বই আছে, সেই বইটা পড়ে আমি জানি না কতটা শেখা যায়। তুমি ভেরি অনেস্ট, আমি যখন ব্যক্তিগতভাবে রিভিউ করতে না, আমি এতটুকু ব্যক্তিগত প্রচার করবো না। আমি প্রথম জীবনে, কারণ আমি সাহিত্য করতাম, অনেকে জানেন যারা পুরোনো লোকের, তাহলে আপনার আলো, মিউজিক, কম্পোজিশন, ড্রেস, স্টেজ, কারুকৃতি, এভরিথিং, ক্যালিগ্রাফি, এভরিথিং আপনি বুঝতে পারবেন যদি আপনি টেক্সট বোঝেন যে সেটা কি কমিউনিকেট করতে যাচ্ছে, তার মেসেজটা কি, কি বলতে চাইছে। তাহলে এই শিক্ষার জায়গাটা কিন্তু এটা ইম্পর্টেন্ট, এই ইনস্টিটিউশনাল শিক্ষা। ধরুন আমরা কোনোভাবে ছোট করবো না, ন্যাশনাল স্কুল অফ ড্রামার কথা বললো, রবীন্দ্র ভারতী কথা আছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আরো কিছু ইনস্টিটিউশন আছে। আচ্ছা সেই সব স্টুডেন্টরা কজন বলুন তো উপলব্ধ সমন্বিত অজিতেশ বন্দ্যোপাধ্যায় শিশির বাজু হতে পেরেছেন? হয় হতে পারেননি কেন? কারণ তারা ওই প্রথাগত শিক্ষার বাইরে বেরোতে পারছেন। মানে একটা স্টেজ যে অপূর্ব বলে গেল যে 9টা জোন বা সেটাকে 12টা ভেঙে নেওয়া যায়, অনেকে নেয়। তাহলে ওই জোনটা আমরা কি জানি যে লোয়ার স্টেজ মানে সামনের দিকে, মানে পেছন দিকে, ডাউন স্টেজের সামনে, তাই ডাউন স্টেজে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে তুলে ধরতে হবে, পুরো লোমহর্ষক জিনিস তুলে ধরা যাবে না, এগুলো আমরা জানি। আচ্ছা এবার ধরুন একটা নাটক প্রথাগত শিক্ষার বাইরে যদি আমি আসতে চাই, তাহলে ধরুন একটা স্বাধীনতা সংগ্রামীর জীবন নিয়ে একটা নাটক। এবার সেই স্বাধীনতা সংগ্রামী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, তারপরে তার বাড়িতে একটা চেয়ার ছিল, একদম শেষে লোয়ার স্টেজে পেছনে জানলার ধারে সেই চেয়ারটা ছিল। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে আমি ওই প্রথাগত কম্পিটিশন শিখে এসেছিলাম, তার বাইরে যাবো না, তার বিরুদ্ধে আমি কিছু বলবো না, যে বেশি আমি জানি না। তাহলে এই জায়গাটা কি করছে? তাহলে আমার একটা ইনস্টিটিউশনের শিক্ষা দরকার, আমি কখনো বলছি না দরকার নেই, কিন্তু সেই শিক্ষাকে যদি আটকে রেখে সব জায়গায় প্রয়োগ করতে যাই, তাহলে যে বিপর্যয়টা হয়, সেই বিপর্যয়ের ফলে একটা সমন্বিত হয় না, একটা উপলব্ধ হয় না, অজিতেশ বন্দ্যোপাধ্যায় হয় না, একটা বিভাস চক্রবর্তী হয় না, একটা অনু মুখোপাধ্যায় হয় না। কেন হয় না? এই কারণে। আর তখন আমরা ভাগ্যকে দোষ দিই, আমার ছেলেটা একটু দেখবে না। কারণ এই যে আমাদের এই শিক্ষাটার কথা আমি বলছি, এইবারে ধরুন একটা ইন্টারভিউ রতন সেন মারা যাওয়ার পর দিয়েছিলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছোট করে সেটা দেওয়া হতো। তিনি যা বলছেন তার ছোট্ট কথা বলছি, হিন্দিতে বলছেন, তার মানে হচ্ছে থিয়েটারটা করা সহজ না, অনেক কিছু জানতে হয়। এই পর্যন্ত বললাম কি কি জানতে হয়, জগৎ এবং জীবনের সীমানা যতদূর প্রসারিত বললাম, কি জানতে হয়, দেশকে জানতে হয়, সময়কে জানতে হয়, বিশ্বকে জানতে হয়, অর্থনীতি জানতে হয়, দেশে বিশ্বের অর্থনীতি জানতে হয়, আইন জানতে হয়, ধর্ম জানতে হয়। তো ধর্ম কথাতেই অনেকে বলে আমাকে গীতা পাঠ মানে সম্পর্কে জানতে হবে, আমাকে ভগবত জানতে হবে, আমাকে উপনিষদ জানতে হবে, কোরআন জানতে হবে, আমাকে বাইবেল জানতে হবে। বেটল ড্রেসে তো একটা শ্রেষ্ঠ নাটকই এসে বাইবেলকে ঘিরে। তাই আমার মধ্যে কোনো ছুতমার্কি তার কোনো জায়গা নেই, কোনো
সংস্কারের জায়গা নেই, কোনো উদার বিশ্বলোকে আমাকে টাকা দেবে, বিশ্ববোধ যাকে বলে, এই বিশ্বের সব কিছু আমার আপন, তবেই আমি থিয়েটার, থিয়েটার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। একটা কবিতা থিয়েটারে সমাহিত হয়, একটা গল্প থিয়েটারে সমাহিত হয়, একটা সঙ্গীত থিয়েটারে সমাহিত হয়, একটা আমার গান থিয়েটারে সমাহিত হয়। এবারে সেই ভদ্রলোক আমার সঙ্গে গেছিলেন, বয়স্ক মানুষ, খুবই শ্রদ্ধা করতাম আমি, এখন মারা গেছেন, এখনো রাত্রি 3টের সময় আমরা তিনজন, আরেকজন ছিল সুব্রত কাঞ্জিলা, তো আমরা তিনজন একটা ঘরে ছিলাম। তো হঠাৎ রাত্রি 3টের সময় দেখছি ভায়োলিনের আওয়াজ, সেই মেহের আলীর মতন আওয়াজ, খুঁজিতে পারছেন। তো আমি বাইরে বেরিয়ে ওনাকে ডিস্টার্ব করলাম না, বাজিয়ে যাচ্ছে বাজিয়ে যাচ্ছে, ওই রাত্রিবেলা ভাবুন, ওই চারপাশে ফাঁকা মাঠ, যে কটেজগুলো আছে কোলাঘাট কেটিপি, আমি তখন পরে সব শেষ হওয়ার পর সকালে বললাম, বাসুদা আমাকে রাগগুলোর ব্যাপারে আপনি একটু শেখান। বললো তোমার আমি শেখাবো। ওসব মানুষ তো আগের মানুষ, খুব উদার, কেউ শিখতে চাইলে তাদের ভীষণ। উনি আমায় ধরে ধরে রাগ শিখিয়েছিলেন, মিউজিক বাজিয়ে বাজিয়ে, এবং বই দিয়ে দিয়েছিলেন। তারপরে আমি এমনভাবে রাগ শিখলাম, এখন অতটা পারফেক্ট যাই না। দ্বিজেন বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে গুলো ধরে অসুখ বলে একটি প্রোডাকশন করেছিলেন, তাতে 9টা রাগ ছিল, 9টার আগে নাম আমি বলে দিয়েছিলাম। দ্বিজেনদা বলেছিলেন যে তুই কি করে জানলে, এইটা হচ্ছে চলছে। আসলে কি হচ্ছে যে আপনাকে এই যে শিক্ষার জায়গাটা, যে আপনাকে নিজে কান তৈরি করা, মিউজিকের কান তৈরি করা। আর মিউজিক ধরুন, দুটো নাটকের কথা বলি, রাজা অদিপ হাউস, রাজা অদিপ হাউসের সঙ্গীতর কোনো মিউজিক ব্যবহার করেনি, শুধু সম্ভবত নামটা মনে করতে পারছি না, অভিজিৎ চট্টোপাধ্যায় এরকম হয়। তিনি আগেই পরিবেশ তৈরি করার জন্য একটা ভীম পরশ্রীর আগে একটা ইয়ে বাজাতে থাকতে, তারপরে কোনো মিউজিক থাকতো, কেন থাকতো? কারণ হচ্ছে রাজা অদিপসের ভেতরে প্রত্যেক সংলাপে, প্রত্যেক নাট্য সংলাপে লিরিক আছে, মিউজিক আছে, সুর আছে। মানে সময়তে বুঝেছিলেন আমাকে একটু এক্সপ্লোর করতে হবে, এগুলোকে আমাকে ডিসকভার করতে হবে। এখানে একটা কোন জায়গায় একটা অনুষ্ঠান, কোন একটা প্রসঙ্গে আমি বলেছিলাম একটা কথা, বলো বাবার একটা কথা আপনাদের বলি, কি বলবো, বলে স্বল্পবিদ্যা শিখেছেন কাকদ্বীপ, ক্যানিং, এইসব জায়গায় সাপুড়েদের কাছে গিয়ে। এরকম বিদ্যা, সাপকে জানতেন। এবার একটা সাপুড়ে, একটা সাপের গলাটাকে তীব্রভাবে চিপে, মানে বিষধর সাপ বিষ বার করছে, দেখে বিজনদার প্রচন্ড রাগ হয়। তিনি একটা থাপড় মারেন ছেলেটাকে, সেটা সাপটাও গায়ে ছুড়ে দেয় রাগে মারে। বিজনদা অত্যন্ত দুঃখ হাতে সাপটাকে নিয়ে একটা বিশেষ জায়গায় আদর করেন, সন্তানের মতো আদর করে, সাপটা ফনা নামিয়ে অনুগত, সন্তান যেমন পিতার কাছে আত্মসমর্পণ করেছিল, কি থেকে আসে? তুমি অল্প বয়সে বাড়ি থেকে পালিয়ে যে মালোপাড়া, জেলেপাড়া, আমাদের এইসব জায়গায় মানুষের সঙ্গে পকেটে কিনে মালো, সাপুড়ে এদের সঙ্গে জীবন কাটে। 1912 বছর বয়সে মাত্র ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশ নিলেন, সত্যাগ্রহ আন্দোলনে অংশ নিলেন, লবণ ভঙ্গ আন্দোলন 1930 অংশ নিলেন, 1942 ভারত ছাড়ো আন্দোলনে অভিজ্ঞতা তার বলে ভারতীয় গণনাট্য সঙ্গে যোগ দিলেন, কমিউনিস্ট পার্টির মেম্বারশিপ দিলেন, অ্যান্টি ফ্যাসিস্ট রাইটার্স অ্যাসোসিয়েশনে এলেন। এই যে বিস্তৃত একটা জীবন, একটা জীবনকে ইউজ করা, একটা জীবনকে এক্সপ্লয়েট, একটা জীবন একটা মহান জিনিস, একটা জীবন 3 অক্ষর এক মহান শব্দ। এই শব্দটাকে আমি কি করে ব্যবহার করবো, হাউ টু ইউজ, হাউ টু ইউটিলাইজ ইট। আমরা একটা জীবন পেয়েও কিছু করতে পারি না, কারণ তার জন্য আমরা কোনো দায়ী না, আমরা সেই সুযোগ নেই। সবাই বিজনদা হতে পারবে না, সবাই হেলেনে ভাই গেলে হতে পারবে না। বিজনদা এই জীবন না হলে, বিজনদার এই নাটকে এই যে বই পার করছিল, এই গর্জনে মংলা, সঞ্চারিয়া, ঘুগরা, সর্দার, এসব কয়েকটা কোথায় অপরিচিত কোনো না, তাদের কখনো অ্যাবনর্মাল মনে হতো না চরিত্রগুলো। কি করে সম্ভব এই বন্দিত্বের মধ্যে জীবনের বিচ্ছুরণকে ঘটানো? স্পেকট্রাম অফ লাইফ, ইংরেজিতে লেখা ছিল স্পেকট্রাম অফ লাইফ। তাহলে স্পেকট্রাম, তাহলে তিনি এই কথা কেন বললেন? কেন বলছেন থিয়েটার কি উদ্বিগ্ন? এই যে সমুদ্র দূষণ, এই যখন এলো, যে বিশ্বায়নে আমরা তো বিরোধিতা করি না, আমি কিন্তু বিশ্বায়নের বিরোধিতা করি না। আমি কোন বিশ্বায়নের কথা বলি? আপনি একটা ফর্মুলা আবিষ্কার করেছেন, মানব কল্যাণে সেটা লাগছে, সেটা আরেকটা দেশকে দিলেন, সেটা বিশ্বায়ন। আপনার দেশে তামা বেশি হয়, লোহা কম হয়, আপনি লোহা দিলেন, আমি তামা দিলাম। আপনার দেশে গম বেশি হয়, চাল কম হয়, আপনি গম দিলেন, আমি চাল দিলাম, বিশ্বায়ন।
সব কেড়ে নেওয়ার নাম বিশ্বাস না। তাহলে কি হলো, তারপরে আমি সারেন্ডার করলাম, আমার থিয়েটার প্রতিবাদী হয়ে গেল, ওটা বিশ্বের থিয়েটার প্রতিবাদ। তাহলে এই যে জায়গাটা আমি বলছি, এই জায়গাটা হচ্ছে শিক্ষার একটা হাই লেভেল অফ এডুকেশন। মানে এডুকেশন আমরা যদি বলি থিয়েটার, নাট্য শিক্ষা শুধু না, সব রকম শিক্ষা। আর নাট্য শিক্ষা কোন শিক্ষাটা আপনি নেবেন, নাট্য কত ভাঙবো ভাঙতে ভাঙতে থিয়েটার দেখবেন যে আমি যত একসময় ভারতবর্ষের নানা প্রান্তে যেতাম, তাই কিছু আমি দেখেছি, সবটা দেখিনি, সব দেখা সম্ভব না, কারণ বিশ্বের নানা প্রান্তে এসব থিয়েটার আমরা দেখতে পারি না। কিছু কিছু ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে আজে বাজে নাটক আসে, সেগুলো দেখে কিছু শেখা যায়। তো সেখানে কত ভাঙা যায়, কিন্তু যাই আপনি ভাঙুন, যাই আপনি করুন, সেটা হচ্ছে আপনি যে মেসেজ কমিউনিকেট করছেন তাকে ছাপিয়ে জানা না যায়। আপনি কত জানেন, আরে জানেন, কত জানবেন, পৃথিবীতে জানার কি কোনো শেষ আছে? আপনি কত জানেন, একটা লাইটটা লাগছে না, লাইট লাগিয়ে দিলেন বড়, আপনি মিউজিক তো দরকার নেই, আপনি অনেক মিউজিক লাগিয়ে দিলেন। এমন আমি দেখেছি মিউজিক টানা হচ্ছে, দর্শক থেকে বলছে, মিউজিশিয়ানকে বলছে 2 মাসে বন্ধ করুন তো। তাই এটা কি করে হয়? মানুষের এই হয়, মানুষ কিন্তু ঠিক করবে, মানুষ ঠিক বুঝতে পারে। বাবুই বলতাম আমি, কিন্তু একটু ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে পরের দিকে, এবং একটা অভিজ্ঞতা উনি বললেন, আমি বলি যে আমি যখন প্রেসিডেন্সি কলেজের ছাত্র, আমি কিন্তু রঞ্জন বাবুকে প্রথম এর ওপরে বাংলা একাডেমিতে একটা সেমিনারে মিট করেছিলাম, এবং আমি সেদিন প্রশ্নও করেছিলাম। শম্পা সেন ছিলেন আপনার সঙ্গে, এবং সেটা অনেক কাল আগের ঘটনা, মানে আমি বলছি এটা 2002 হবে, 2001-2 এরকম সময়কার, বা 2000 সাল হবে। তখন থেকে আমি চিনি। ফলে রঞ্জন বাবুর যে একটা আদিগন্ত বিস্তৃত অধ্যয়ন আছে, চেনা আছে, জানা আছে, বোঝা আছে, এবং শুধু ওটার মধ্যেই তিনি নন, তৎজনিত উদ্বেগ আছে। যেখানে আহ্লাদ থাকার সেটা আছে, কিন্তু এখন তো আহ্লাদের সময় নয়, সময়টার ভেতরেই যেহেতু একটা খুব ইরিটেশনস আছে, সময়টার ভেতরেই যেহেতু একটা স্ট্রেস আছে, আমরা ব্যক্তিগত স্তরে যাকে বলি, সেটা রঞ্জনদার কথার মধ্যে আমরা পেলাম। কিন্তু এই দুটো কথার বাদ দিয়ে আমরা কি কথা বলতে পারি, বা কেমন করে কথা বলতে পারি, সেটা তো আমার দায়িত্ব। কেননা এই একই কথাগুলো তো নিশ্চয়ই আমি আপনাদের বলবো না, আমাকে একটু আলাদা কথা বলতে হবে। সেই আলাদা কথাটা বলার এরকম একটা জায়গা আমাদের হতে পারে যে যে কথাগুলো এতক্ষণ পর্যন্ত হলো, সেগুলো মূলত অদূর এবং সুদূর অতীত নিয়ে হলো। তাহলে আমি কি করব, এরকম ভাবে আমরা ভাবতে পারি। মানে আমরা যখন সেমিনার ছেড়ে যাই, রঞ্জন দাও এরকম মুখোমুখি হন যে আপনি তো বললেন উৎপল দত্তের কথা, কিন্তু উৎপল দত্তের সময় তো মমতা ব্যানার্জি ছিলেন না, বা মোদীর সময় তো ইন্দিরা গান্ধীর সময় সৌমিত্র ছিলেন। ফলে আমি এই দুটো নেম ড্রপ করে যা যা বলার সেটা আপনাদের কানে গেল, আপনারা নিজের মতো করে নিলেন। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে সময়টার একটা গল্প আছে, এবং যখন উৎপল দত্ত কাজ করছেন তখন 90-এর দশক হয়নি, যখন তুগলক বানানো হলো পর্যন্ত শেষের দিকে, তখন সেই অর্থে যেটাকে আমরা গ্লোবালাইজেশন বলি সেটা আসে। আবার 1975-77 রাজ্যে অনেক সিরিয়াল খোর হয়ে উঠতে চাইলেন, এটার পেছনে আমাদের ছেলেদের এবং তার বাবা মায়েদের যতটা না দায়ী, এই বিধি ব্যবস্থাটা কিভাবে তাদেরকে গ্রাস করছে, এবং তাদের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের সঙ্গে তাদের এই কম্প্রোমাইজ করবার প্রবণতা বাড়ছে। ফলে তাদের কম্প্রোমাইজ করাটুকুকে যদি আমি সবসময় শম্ভু মিত্র বা উৎপল দত্তদের সঙ্গে দিয়ে তাদেরকে বোঝাই, তাহলে এক ধরনের হীরবর্ণতা বই আর কিছু সেই ছেলে মেয়েগুলোর তৈরি হয় না। বরং আমরা আরেক ধরনের পাঠ এখান থেকে তৈরি করতে পারি। নিশ্চয়ই সেই সমস্ত প্রণম্য মানুষগুলোকে তো প্রতিদিন স্মরণ করতে হবে, কিন্তু এক ধরনের পাঠ আমরা তৈরি করতে পারি যে এই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আমি কি করতে পারি। আপনি যদি গুগলে আজকের বিষয়টা সার্চ করেন, আমি সকালবেলা করেছিলাম, ঠিক উল্টো একটা অন্য জায়গা আসছে, দ্য রোল অফ এডুকেশন ইন থিয়েটার, বলছে দ্য রোল অফ থিয়েটার ইন এডুকেশন। তাহলে এটা কেন আসছে? এটা দিয়ে কিন্তু একটা প্রবণতা আমরা ধরতে পারি। বলা হচ্ছে যে যে কোনো ধরনের ক্ষেত্রকে প্রোডাক্ট বানিয়ে ফেলতে হবে। সেটা আপনার গায়ে দিয়ে ঘুমোতে দেওয়ার প্রোডাক্ট হতে পারে, মাথার বালিশ হতে পারে। তাহলে তাকে আমি প্রোডাক্ট বলছি, কমোডিটি বলছি, যেটা বেচা যায়। নানা চরিত্র অভিনয় করতে পারে। কেননা আমরা যে কথাগুলো বলে ফেলছি,
সাইজেবল হয়, ভালো কথা বলতে পারে। তার মানে বিশ্বাসের জায়গা থেকে, জ্ঞানের জায়গা থেকে উচ্চারণের একটা বড় পার্থক্য তৈরি হয়, এবং এটা আমরা করি কেন হয়েছে। কিন্তু উনি যখন তার মতো করে একটা কথাকে উপস্থাপিত করেন, সেই কথাটা শুনে নিয়ে আমি মনে করি তুলসীবাবু খুব বড় একটা। এরপরেও তুলসীবাবুর পরশ পাথর দেখে আমি বুঝতে চাই না যে এই নোটটা নিলাম, আমি এই জ্ঞানী মানুষটার থেকে এই নোটটা আমি নিলাম। সত্যি মানে আমাদের তো দেখাতে হবে, আমাদের গুরু থাকতে হবে, গুরু থাকতেই হবে। তাহলে এই নোটটা নেওয়ার পর আমাকে এবার বুঝতে হবে যে খানিকটা চ্যালেঞ্জ করেই বুঝতে হবে যে না কিরকম, তাহলে 74.5 ওই মলিনা দেবীর সঙ্গে কিরকম। তাহলে এইটা যখন আমি নিজে যাচাই করে কিছু একটা অসুবিধে হচ্ছে, রঞ্জনদা আরেকটা ফুটনোট দিয়েছে, সেই ছেলেটিকে ফোন করেছেন, তাহলে আমি রঞ্জনদাকে ফোন করবো এবার আপনি আমায় বোঝান। তো এই মানুষগুলো তো বামপন্থী দলের পলিটব্যুরোর সদস্য, তিনি বলেন আমি প্রচুর জেলায় যাই, জেলায় গিয়ে একটা সবচেয়ে লাক্সারি হোটেলে থাকেন, আর তারপরে পার্টির নেতাদের সঙ্গে মিটিং করেন এবং সমস্ত আঁচ করে ফিরে এসে পলিটব্যুরোর মিটিং এ রিপোর্ট করেন। একই রকম ভাবে যে ছেলেমেয়েরা যাচ্ছে তারা লোরেটোতে পড়ে, তারা প্রেসিডেন্সিতে পড়ে, মোদির ভাষায় তারা মেকলের পুত্র। তিনি কার পুত্র আমি জানি না, পরের দিন বলব। কিন্তু এই মানুষগুলোর সত্যি সত্যি তো তাদের চিন্তার যে আদল, তাদের যে ভাবনার যে কাঠামো, সেই কাঠামো নিয়ে তারা যখন গ্রামে যান, কত সস্তা। এই যে রেবা কথা তুললেন, কীর্তিমিত্রেরও কিছু জায়গা আছে নবান্নকে কেন্দ্র করে। তাহলে এই যে ডি ক্লাস হওয়া, এই কি চারদিখানি কথা? এই যে মণিকুন্তলা সেনের সেদিনের কথা আছে যে সাবানটাকে মাখতে গিয়ে সাবানটা ফেলে দিলেন পুকুরের জলে, কারণ বাকিরা দেখছে যে কেউ কিন্তু সাবান মাখছে না। কত সস্তা। সব সাধনা কি মন্দিরে হয়, মসজিদে হয়, গির্জায় হয়, গুহায় হয়? প্রতিদিনের এই সাধনার মধ্যে আমাদের থাকতে হয়, নিবিড়তম প্রশ্নে নিজেকে বিদ্ধ করতে হয়। দেখা যায় যারা ভাঙবার কথা বললেন তারা আবার ভীষণ গড়ে ফেললেন। একটা ছোট্ট ভিডিও আমি বানিয়েছিলাম বাদল সরকারকে নিয়ে, দেখলাম সেই ভিডিও নিয়ে বাদল সরকারের মানুষজনরা এমন খানিক অসুয়া তৈরি করলেন এই ধরনের কথা বলে করার পর, যে আমি ভাবলাম যে বাদল হাপিস হয়ে গেছে। ঘটনাচক্রে আমি একটু কথা বললাম, আপনারা শুনলেন। এই যে আমি প্রতিদিন আমার ছাত্রদের সঙ্গে কথা বলি, প্রতিদিন কিন্তু আমি বদলাই। ছাত্ররা যখন শোনে না, আমাকে রিজেক্ট করে দেয়, তখনও আমি শিক্ষিত হই। ছাত্ররা যখন আমায় গ্রহণ করে, তখনও আমি শিক্ষিত হই। আমাদের শিক্ষা সর্বগামী, সর্বত্রগামী, প্রায় ব্রহ্মের মতো। এই শিক্ষার জায়গা থেকে শিক্ষা এবং শিক্ষক এবং ছাত্রের সবসময় পালাবদল চলে। আমি দাঁড়িয়ে আছি পাটুলির জল ট্যাঙ্কের রিক্সা স্ট্যান্ডের সামনে। রিক্সাওয়ালার পেছনে আমি এমন একটা ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছি, 3টে রিক্সা দাঁড়িয়ে আছে। প্রথম রিক্সা চলে গেছে, আমি খেয়াল করিনি। দ্বিতীয় রিক্সা চলে গেছে, খেয়াল করিনি। তৃতীয় রিক্সা এসে তো একটু ব্যাক করবে, তারপরে তো টানবে। যেই না টেনেছে, আমি বলছি রিক্সাওয়ালাটা আমার বেশভূষা দেখে এসে প্রথমে বললো, সরি দাদা, ভুল হয়ে গেছে। তুমি বলছো কেন, দোস্ত আমার? ওভাবের জন্ম এটা শোনে। একটা লোক চিৎকার করে বলছে, তুমি বলছো কেন, দোস্ত আমার? আমি ফোনে বিভোর হয়ে গিয়ে একটা রিক্সার পেছনে দাঁড়িয়ে আছি, তুমি তো ব্যাক করবে, নাহলে তোমার রিক্সাটা যাবে কি করে? গর্ব করে নয়, আমি চাই একটু একটু এমনি ভাবে বদলে যেতে। আপনারাও বদলাবেন কি? হয়তো বদলান, কথা বলছেন না বলে বদলাতে এই কথাটা বলছেন না, কিন্তু আমাদের এই বদলগুলো আসলে একটা বড় বদল আনবে। সবাইকে নমস্কার, আমার প্রণাম, ভালো থাকবেন। গৌরাঙ্গকে সত্যি
আমরা হয়তো প্রতিনিয়ত ভাঙছি করছি, কিন্তু আসলে আমরা কি ভাঙছি করছি সেটা আমাদের ভাবতে হবে। সেই ভাবনাটা আজকে উস্কে দিয়ে গেল গৌরাঙ্গ, যে কিভাবে আমাদের নিজেদেরকে বদলাতে হবে, সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে থিয়েটারটাকে করতে হবে, বর্তমান সময়টাকে বুঝতে হবে। এই সবটা মিলিয়ে মিশিয়ে এত সুন্দরভাবে বললো যে আগামী দিনে আমাদের সেগুলো নিয়ে সত্যিই চিন্তার একটা জায়গা তৈরি করে দিল, এবং প্রতিনিয়ত আমাদের এই চিন্তাটা জারি রাখলে আমরা বোধহয় থিয়েটারের কাজটা ভালোভাবে করতে পারবো। আমাদের আলোচনা আপাতত এখানে শেষ, কিন্তু যদি কারোর কোনো কিছু জানার থাকে তাহলে আমরা 10 মিনিট আমরা সময় ব্যয় করব তার জন্য। যদি কোনো জিজ্ঞাসা থাকে এই দুজনের কাছে, তাহলে আপনারা অক্লেনে সেটা করতে পারেন। কখনো কিছু বলছি হয়তো মনে হচ্ছে বায়াস, তোর অন্য দিকটা বললো না, এই মনে হয় বিরুদ্ধে বই বলছে, এর বই ধরে বলছে, কখনো এটাকে ঠিক মানছে, তখন যেটা। তো এই ইংলিশের ব্যাপারটা আসবে এখানে, মানে এই যে কথায় কথায় আপনার পরিবেশন ভালো হলো, কখনো এই ইন্ডিভিজুয়ালের উঠতে আমরা উঠতে পারি কিনা সেটা ভাবার জায়গা আছে। মানুষ পাল্টে মানে আমার যদি ব্যাখ্যা শোনেন যে কনফিউজ, মানে আপনি কনফিউজ নন, তার কারণ আপনি কনফিউশনটাকে চিনতে পারছেন, তার মানে এটা স্যাঙ্গুইন। মানে মানে আমি ঘেটে আছি, আমাকে ফোন করে একজন কেউ জিজ্ঞেস করলো যে তুমি কি করবে ঠিক করছো, আমি বলছি যে আমি না কি করব ঠিক করতে পারছি না। মানে এটাও কিন্তু এক ধরনের স্যাঙ্গুইন, মানে এই সময়টা এরকম। মানে এই যে আবার বললেন সত্য মিথ্যা যে গুলিয়ে যাচ্ছে, প্রিন্সটন ইউনিভার্সিটির এক ভদ্রলোক, সাইকোলজি ডিপার্টমেন্টের নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, কিন্তু তার একটা বই আছে অন বুলশিট। অন বুলশিট, তিনি অন বুলশিট বলছেন তাকে যে আমরা এই যে সময়টার মধ্যে আছি, এটা এমন নয় যে আমরা সত্য এবং মিথ্যা এই দুটোকে গুলিয়ে ফেলি, মানে সত্য বলি না বা মিথ্যে বেশি বলি। বলছেন তাহলে সময়টা এত খারাপ হতো না, কারণ মিথ্যে সবসময় লোকে বলেছে, কিন্তু পার্থক্যটা হচ্ছে এটা যে মিথ্যে বলার সময় বা অন্যায় করার সময় বা অপচয় করবার সময় বা আপনাকে বিদ্রুপ করবার সময় লোকটা যদি বুঝে থাকে যেটা ঠিক হচ্ছে না, যদি বুঝে থাকে যে আমি কিন্তু মিথ্যে বলছি, কেউ ধরে ফেলবে না তো, তার মানে সত্য আছে। এটা হচ্ছে ওনার একটা এজেন্ডা, ওনার কথাই বলছি, আমি নামটা জাস্ট ভুলে গেছি, পরে আপনাকে ফোন করলে আমি বলবো। আর দ্বিতীয় একটা কথা হচ্ছে যে কিন্তু এই সময়টাকে উনি বুলশিট বলছেন কেন, বুলসিটার বলছেন। আমরা এরকম বুলসিটার, আমরা একটা গু ছড়াই। কি গু ছড়াই? ধরুন আপনি একটা ফেসবুকে আপনি কুকুর ভালোবাসেন, অসুবিধা নেই। এখন এই কুকুর যে ভালোবাসেন, খেতে দেন, আবার অনেকে তো ভালোবাসে না, তখন আপনার খুব রাগ হয়, এবং রাগ হয় বলে আবার আপনি পুরোটা করতে পারেন না, আপনি গোটা বাড়ি সামলে তো করেন, তার জন্য কুকুরের সেই যে খাওয়ার যে আধ খাওয়া জায়গাগুলো সেগুলো রাস্তার উপরেই পড়ে থাকে, সেটা আমার আবার ঘেন্না করে। তো এইরকম একটা পর্যায়ে আপনি একদিন দেখলেন একজন একটি বাইক আরোহী, সে নাকি একটা কুকুরকে মেরে চলে যাচ্ছে। তাই নিয়ে আপনার এক বন্ধু একটা নাতিদীর্ঘ প্রবন্ধ লিখেছে ফেসবুকে। আপনি অফিস থেকে ফিরে বললেন, আরে কুকুরকে মেরেছে, তাহলে আপনি এবার কি আপনি আর সত্য খুঁজছেন না, আপনি সমর্থন চাইছেন। হ্যাঁ, আপনি কিন্তু ওই যে একটা দূর সম্পর্কে, মানে আপনার ৩,৫০০ বন্ধুর মধ্যে ৩,৫০০তম ৩,৩00তম যে বন্ধু, যাকে আপনি সামনে কখনো দেখেননি, তারটাকে এবার আপনি শেয়ার করলেন। ওপরে আপনার বাংলা, ইংরেজি, হিন্দি যা আপনি জানেন মিষ্টি মধুর করে একটা ইমপ্রেশন ক্রিয়েট করে জনতার সামনে উপস্থিত করলেন আপনি কতটা কুকুর প্রেমী। এখানে ওই লোকটা সত্যি ওই কুকুরটাকে চাপা দিয়েছিল কিনা, বা কুকুরটাই উঠে এসেছিল কিনা, নাকি অন্য একজন গরম জল ফেলেছিল বলে আমি তখন ঠিক স্পিডেই ছিলাম, ঢুকে গেছিল কিনা, এর কোনো তদবিরই আপনি করেন না। ফলে ওই ভদ্রলোক বলেন, যার কথা আমি বলছি, যে এখন আমরা সত্যও বলি না, মিথ্যেও বলি না, আমরা আসলে সত্য মিথ্যাকে কেয়ারই করি না। আমরা এমন একটা যুগের বাসিন্দা যেখানে শুধুমাত্র আমার পছন্দসই জিনিসটার সমর্থন সংগ্রহ করি,
এবং যা আমার পছন্দটাকে জাস্টিফাই করে তাকে আমি সত্য বলি, আর যেটা পছন্দের থেকে দূরে সেটাকে আমি মিথ্যে বলি, সেটাকে আমি অসমর্থন করে বলি না, মিথ্যে বলি, এইরকম একটা জায়গা। শেষে আমি একটা ছোট্ট কথা বলে শেষ করি। সেটা যে এগুলো কি ব্যক্তিগত ব্যাপার, মানে যে বিশ্ব ব্যবস্থাকে বাদ দিয়ে আমি ব্যক্তিগতভাবে ভালো হবো, ব্যক্তিগতভাবে খারাপ হবো, এগুলি কি হয় বাস্তবে? আমার এটা অত্যন্ত জ্বলন্ত একটা প্রশ্ন আমি গৌরবের কাছে রাখলাম। কারণ মানুষ আর যা যা হচ্ছে, আমি ভালো হবো বললে কার ভালো হবো? আমি ভালো খারাপ হচ্ছি কেন? একটা বিশ্ব ব্যবস্থা আমাকে বাধ্য হচ্ছে। আমি যতক্ষণ পর্যন্ত সমবেতভাবে এই বিশ্ব ব্যবস্থা, এই মানে অনাচারী বা জনবিরোধী বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে লড়াই না করতে পারবো সমবেতভাবে, তখন আমার ব্যক্তিগত চাওয়া না চাওয়া, ব্যক্তিগত ভালো হওয়া না হওয়া সম্ভবই না। আমি তো আজকে পারবোই না, কারণ আমি যখনই দেখবো যে এইটা আমার এইটুকু না গেলে আমার পক্ষে কিছুতেই বাঁচা যাচ্ছে না, আমার এইটুকু আমায় করতে হচ্ছে। আমি যদি সকালবেলা থেকে ভাবি যে কাল থেকে আমি কাউকে ঠকাবো না, কোনো খারাপ কথা বলবো না, কোনো মানুষের ক্ষতি করবো না, এটা কি সম্ভব? যতক্ষণ পর্যন্ত আমি সিস্টেমের ভিতরে লড়াই না করতে পারবো। রঞ্জন দা, আমি ঠিক সিস্টেমের ভিতরে লড়াই না করলে আমি সিস্টেমের কথা, অবাস্তব কথা। অনেকে বলে ইংলিশ মিডিয়াম স্কুলে আপনার ছেলেকে পড়াচ্ছেন, এত বাংলা মিডিয়াম থাকে বাবা। তাহলে সেই সিস্টেমটা যদি না বদলায়, তাহলে আমি তো বাধ্য ইংলিশ মিডিয়াম স্কুলে আমার ছেলেকে, না সে তো কিছু করতে পারবে না জীবনে, না পাবে চাকরি, না পাবে কিছু, তার কোনো ভবিষ্যৎ নেই, তাকে টেকনোলজিক্যালি তাকে ওয়েল ইকুইপ করতে হবে। তাই এগুলো একটা সিস্টেম, যতক্ষণ পর্যন্ত আমি তার বিরুদ্ধে তীব্র লড়াই না করতে পারবো, যেটা পৃথিবীর বিভিন্ন জায়গায় ভারতবর্ষে হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি কি পাল্টাতে পারবো নিজেকে ব্যক্তিগতভাবে? আমার পাল্টানো না পাল্টানোর উপর সিস্টেমের কতটা নির্ভর। আমি বলছি আপনাকে রঞ্জন দা, সেটা হচ্ছে যে এই যে বলছেন যে সিস্টেমটাকে বদলাতে হবে, তো এই সিস্টেমটাকে কে বদলাবে? না না, আমরাই পারবো, আমরা সমবেত। এই যে সমবেতভাবেই পারাটার আমি ভালো হতে পারি না, আমি আপনি বলি, One five সমবেতভাবে ভালো হওয়াটার ভেতরে একজন ব্যক্তির যথেষ্ট ভূমিকা আছে। না 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 না, আমি বলছি, আমি আমাকে বলতে, কখনই কোনো ব্যক্তি পারে না, আমি শুনেছি আপনার কথা, সে হঠাৎ পারে না। না হঠাৎ পারবে না, কিন্তু যদি না সেই মানুষটা শুধুমাত্র আমি দেখেছি, আমি ওকে বলছি, আমি যে ফ্ল্যাটে থাকি, ভদ্রমহিলা সিরিয়াল অ্যাক্টিং করে, নামটা বলছি না, কুকুর প্রিয়, কিন্তু মানুষের জন্য কিচ্ছু করেন না, মানুষের প্রতি তার বিদ্বেষ হয়, কুকুরের প্রতি তাকে কি বলবেন, মানবিক বলবেন? সে কি মানবিক? কারণ এইভাবে চেঞ্জ আসে নাকি কখনো? চেঞ্জ তো সামগ্রিকভাবে একটা প্রবাহ, সমাজ জীবনে একটা প্রবাহ না এলে মানুষ কি করে নিজেকে চেঞ্জ করবে? সামগ্রিকভাবে একটা এটা কি সম্ভব? লিডার লাগবে, মেইন ফর লিডার তো আসবে, লিডার উঠে আসে সবাই। 10,000 লোককে, শুনুন আমার কথা, যে 10,000 লোকের একটা মিছিল যখন আমি করব সিস্টেমের বিরুদ্ধে, 10,000 মানুষকে যখন জমায়েত করব, আমরা যদি লাগাতার একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করবো, এই বিষয়ে আপনার সঙ্গে আমি 500% একমত। একটা দীর্ঘ প্রক্রিয়ার ফসল। না না, সে তো বটেই, হঠাৎ আরে কখনই হয় না মানুষ। আরে তা বলছি না আমি তা বলছি না, আমি শুধুমাত্র এইটা বলছি যে ব্যক্তিগত স্তরের পালাবদলটা ভাইসি ভার্সার জায়গা থেকেই হবে। মানে যেমন করে একটা কিসের মধ্যে আমি আছি সেই সম্পর্কে যদি আমি প্রশ্ন না করি, এবং না না, তাহলে এই প্রশ্নটাই তো করতে বলেছি, তাতেই তো একটা আত্ম আবিষ্কার হবে। সেই আবিষ্কারটা না হলে আমি তো দাবার গুটি হব, এবং আমাকে আড়াল করে তো অনেক কিছু ঘটে যাবে। সিস্টেমটাকে বাদ দিয়ে আমি ব্যক্তিগতভাবে ভালো হবে, এটা হয় না। না না, ব্যক্তি আমরা শিকার, আমরা একটা আপনি এত ভালো বলতে পারেন কি করে এই সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে? আমি পারি না কেন? তার কারণ হচ্ছে যে 50 বছর আগে আমি কেন, আমার বাবা এমন ছিল 50 বছর আগে। না না, সেটা নয়, আমাদের আমি একবার এমন হয়ে গেলাম কেন? আমরা একটা গভীর তর্কের মধ্যে ঢুকে গেছি। রঞ্জন দাকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি এই তর্ক তোলার জন্য, কিন্তু আমার যেটা মনে হয় এখন রঞ্জনদার কোথাও একটা আঘাত হয়েছে, কিন্তু হতে পারে সেটা না না না, আমি সেটাকে আমি রঞ্জন দা, আমি আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে আমরা এখান থেকে একটা ইতি টানতে হবে। আমি রঞ্জনদা যে কথাটা বলছেন, রঞ্জনদাকে আমি আমার মানে বিনীত অনুরোধ করছি যে আমার কথাটা একটু শুনলে, আমার মনে হচ্ছে না যে খুব আলাদা কথা আমরা বলছি। আমি এইটুকুই বলছি যে বিশ্ব ব্যবস্থার যারা বড় বড় কর্ণধার, যারা পুঁজিপতি, যারা বড় চালিকা শক্তি, তারা তো এখন স্টেটকেও ভেঙে ফেলেছে, অর্থাৎ 20-25টা লোক মিলে। তাদের কিন্তু কোনো জাতীয়বাদ কিছু নেই, তারা তো আমাদেরকে শেখাচ্ছে, বোঝাচ্ছে, এবং সেই অনুযায়ী তো সমস্ত কিছু ঘটছে, এবং ঘটছে বলে সেই রকম করে আমার মন দেমাগ তৈরি হচ্ছে, এবং আমরা খুব
অসুবিধার মধ্যে আছে। কেন ডাক্তারদের জন্য হয়, মাস্টারদের জন্য দুর্নীতি হয়, ব্যক্তি পাচ্ছে। কেন কৃষকদের জন্য হয় না, এইটা কিন্তু এই সময়কার একটা কিন্তু ব্যক্তি পাচ্ছে, ব্যক্তিগতভাবে আমি ভালো হতে পারছি না বা আমার মৃত্যুর মুখোমুখি হতে কোনদিন দ্বিধা করিনি। আজকে বঙ্গবন্ধুকে যদি কেউ বলে আমরা না বা পালিয়ে যায়, কেন? একটা দীর্ঘ অনুপস্থিতি, কোনো আন্দোলন নেই, স্ট্যাগনেশন অ্যান্ড স্ট্যাগনেশন, কোথাও কোনো আলোড়ন নেই, উত্তাল ঢেউ নেই। আমি জানি কোথায় যাব। একটা ঢেউ থাকলে হাজার হাজার মানুষ যদি একটা আন্দোলন দিতে যায়, আমি তার সঙ্গে যুক্ত হবো, তখন আমি শিখবো। ওই সময় আমরা দেখি অনেক জায়গায় আমরা খেতে পারতাম না, আমার খারাপ লাগতো যে ওই মানুষটা আমার বন্ধু, ওকে পুলিশ এভাবে মেরে জেলে নিয়ে গেছে, আমি কি করে খেতে পারি? আমার মাকে বলতে এই খাবারটা খেতে পারবো না, তুমি রেখে দাও। আজকে যদি বলে আমি কিন্তু খেয়ে নেবো, ওই হোক গে হোক, আমার কি দরকার? হ্যাঁ, এগুলো কঠিন, এগুলো আমার মনে এত সহজ সমাধান হয়। ওভার সিম্পলিফিকেশন, মানুষ ব্যক্তিগত আন্দোলন যে করছেন, যে আন্দোলন লিড করছেন, অনেস্ট তো অবশ্যই হতে হবে, কিন্তু আপনি চাইলে কি কালকে সকালবেলা এসে প্রতিজ্ঞা করবেন আপনি ধোয়া চিঠি করতে হয়ে যাবে? ইজ ইট পসিবল? এগুলো ফর্মুলা নাকি? কোনো ফর্মুলা না, এটা হয় না কখনো। এটা কখনো না। হ্যাঁ, আমি তো সেটাই বলেছি।